জাতীয় পার্টির সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের, জিএম কাদেরের বিরুদ্ধে চেয়ার দখলের অভিযোগ। জোট বা নৌকা প্রার্থীদের আপত্তি সত্ত্বেও থাকছে স্বতন্ত্ররা, সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের। তৃতীয় দিনের প্রার্থীরা ফিরে পেলেন ৬১ জন, বাতিল ৩৫ জন, আপিলের জন্য উচ্চ আদালতে বেঞ্চ গঠন। নজরদারিতে শীর্ষ সন্ত্রাসীরা, তালিকা ধরে চলবে অভিযান, নির্বাচন ঘিরে র্যাবের ৩ পরিকল্পনা। এবং রাজধানীর পাইকারি বাজারে কমেছে পেঁয়াজের দাম, চীন পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে ২২৬ টন। বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুবা জামিন। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছে জিএম কাদের, এমন অভিযোগ করে খণ্ডিত জাতীয় পার্টির সাথে কোনো নির্বাচনী জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি জানান, তাকে বাদ দিয়ে যে নির্বাচন, সেখানে জাতীয় পার্টির প্রতি কোনো সমর্থন নেই। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। জাতীয় পার্টির রাজনীতিতে প্রতিনিয়তই নতুন নতুন মোড়। দলটিতে গৃহবিবাদ আবারও সামনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেননি রওশন ও তার ছেলে সাদ এরশাদ। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর ৩ আসনে মনোনয়ন নিয়েছেন, যেখানে এখনকার সংসদ সদস্য সাদ এরশাদ। এমন প্রেক্ষিতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একাংশ, যেখানে ছিলেন তাঁর ছেলে সাদ এরশাদ, মশিউর রহমান রাঙা এবং রওশন আরা মান্নান। এ সময় দলের সার্বিক বিষয় জানানোর পাশাপাশি নির্বাচনী বিভিন্ন বিষয়েও আলোচনা করেন তারা। গণভবনের বাইরে সাংবাদিকদের রওশন বলেন, জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছে জিএম কাদের, তাদের সাথে নেই তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের আলোচনা হলো, এই বর্তমানে ইলেকশন নিয়ে কথা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান যে আমাদের সাথে ভালো ব্যবহার করে নাই, আমার ছেলের জায়গায় উনি ইলেকশন করতেছেন, ওর কথা তার মনে নেই। সমর্থন কাদের সমর্থন? না, আমি তো ইচ্ছা করে বাদ দিচ্ছি, সমর্থন কেন থাকবে? নির্বাচনে জাতীয় পার্টির সাথে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন বলে জানান রওশন এরশাদ। বেগম রওশন এরশাদ বলেছেন যে জাতীয় পার্টির সাথে যেন কোনো জোটবদ্ধভাবে নির্বাচন না করেন। জাতীয় পার্টির সাথে কোনো জোট নয়, তিনি একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে এটা উনি দাবি করেছেন। বিগত কয়েকদিন ধরেই আওয়ামী লীগের সাথে জোটগতভাবে নির্বাচন করার সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বার্থেই স্বতন্ত্র প্রার্থী থাকবে। জোটের শরিকদের আপত্তি ও দলীয় প্রার্থীদের অস্বস্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে নির্বাচনে আওয়ামী লীগ বা স্বতন্ত্র কোনো প্রার্থীকেই সহিংসতা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রার্থীদের সম্পদেরও হিসাব বিবরণীতে গরমিল থাকলে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মাহমুদ হাসানের প্রতিবেদন। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে সংবিধান বিরোধী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের পথে হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদেশ, এ জাতির নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হলো বিএনপি জামাত। ষড়যন্ত্র করে ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করা যাবে না।
প্রার্থীদের সম্পদ প্রসঙ্গে নির্বাচন কমিশন কাউকে দুর্নীতিবাজ মনে করলে তার মনোনয়ন বাতিল সহ তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন বলেও জানান ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন যদি কাউকে দুর্নীতিবাজ মনে করে সেটা তাদের ব্যাপার, তারা তো এ ব্যাপারে তারা মন্তব্য করবে। দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়। অনুমতিপ্রাপ্ত কাউকে আপনি এই মুহূর্তে তো দুর্নীতিবাজ বলতে পারেন না। নির্বাচনী আচরণবিধি মেনে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, তবে নির্বাচনে কাউকে সহিংসতা করতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। প্রতিযোগিতা তারা করতে পারবে, সেই সুযোগ তাদের দেওয়া হয়েছে। এতে আমাদের শরীররা কারো কোনো আপত্তি থাকতে পারে, কিন্তু আমরা পরিষ্কার বলে দিয়েছি স্বতন্ত্র প্রার্থীরা থাকবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী কর্মকাণ্ডের প্রয়োজনে কমিশনই অনুরোধ জানাবে, তবে এই বাহিনীকে সকল বিতর্কের বাইরে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। আমরা সেনাবাহিনীকে সব বিষয়ে বিতর্কিত করার বিরুদ্ধে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দ্বাদশ সংসদ নির্বাচনে বাছাই মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির তৃতীয় দিনে 61 জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। বাতিলের তালিকায় গেছে 35 জন প্রার্থী, শুনানি স্থগিত রয়েছে 2 জনের। শিউলি শবনমের প্রতিবেদন। শুনানির তৃতীয় দিনে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন সিলেট 3 আসনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী দুলাল। প্রার্থীতা ফিরে পান সবচেয়ে কম বয়সী স্বতন্ত্র প্রার্থী ঠাকুরগাঁও 3 আসনের মাস্টার্সের শিক্ষার্থী আশামণি। তারা আমার প্রমাণগুলো যথাযথ দেখে আমার প্রার্থীটাকে বৈধতা করেছে। আমি শেষ পর্যন্ত নির্বাচনের জন্য নেমেছি, শেষ পর্যন্ত আমি নির্বাচন করবই। ঋণ খেলাপের দায়, রিটার্ন দাখিল না করা, 100% ভোটারের সই জটিলতা সহ নানা কারণে বাতিল হওয়ারা প্রার্থীতা ফিরে পেয়ে জানান ন্যায় বিচার পেয়েছেন তারা। আশা করি পরিবেশ সুষ্ঠু আছে এবং সুষ্ঠু নির্বাচন হবে। কিছু অংশ তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং দিয়েই যাচ্ছে। এই দেওয়াটা আমাদের মনে করি জনগণের বিরুদ্ধে, নাগরিকের বিরুদ্ধে এবং সংবিধানের বিরুদ্ধে। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে বিভিন্ন আসনের স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার কথা জানান। আমি 100% শেষ পর্যন্ত থাকবো। আমাকে বাধা দিয়ে কেউ এড়াতে পারবে না, আর আমি সরে যাব এরকম কোনো সুযোগ নাই। তবে বাদ পড়াদের কেউ কেউ প্রার্থীতা হারিয়ে অসন্তুষ্ট। এটা পক্ষপাত মনে হচ্ছে আমার। আমি উচ্চ আদালতে যাব। হাইকোর্ট রিটার্নের সার্টিফাইড কপি দাখিল করতে পারে নাই, সেজন্য নামঞ্জুর করছে। শুনানির প্রথম 2 দিনে 107 জন প্রার্থীতা ফিরে পান। আবেদন নামঞ্জুর হয় 73টি এবং স্থগিত হয় 14টি। শুনানি চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মামলা শুনানির জন্য 2টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগের বিচারপতি ইকবাল কবিরকে একটি বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য একটি বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চকে। প্রার্থীতা ফিরে পেতে যে সকল প্রার্থী রিট করেছেন তাদের মামলা এই 2 বেঞ্চে শুনানি হবে। রিটার্নিং কর্মকর্তা যে সমস্ত প্রার্থীদের প্রার্থিতা বাতিল করেছেন তারা আপিল করেছিলেন নির্বাচন কমিশনে। সেখানেও যাদের প্রার্থিতা বাতিল হয় তারাই আপিল করেন হাইকোর্ট। দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা ধরে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমোইন জানান, সন্ত্রাসীদের নজরদারির মধ্যে রাখা হয়েছে। এদিকে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন আহমদ বাবু। রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উঠে আসে নির্বাচনী প্রসঙ্গ। আইন শৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে র্যাবের মুখপাত্র জানান, যেসব সন্ত্রাসী জামিনে বের হয়েছে তাদের নজরদারির মধ্যে রাখা হয়েছে। এলাকা ভিত্তিক যে সন্ত্রাসীদের তালিকা সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যেটি পেয়েছি, পাশাপাশি এলিট ফোর্স র্যাবের যে 15টি ব্যাটালিয়ন রয়েছে তারাও কিন্তু এই তালিকা প্রণয়ন করছে এবং তালিকার ধরে যারা আছেন তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, গ্রেফতার ওয়ারেন্ট বা মামলা রয়েছে, তাদেরকে তো আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এদিকে দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের
শিরুমিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন আইজিপি। অনুষ্ঠানে ১৩,০০০ পুলিশ সদস্য নিয়মিত রক্তদানের জন্য শপথ করেন। আজীবন বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকে রক্ত দিব। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার পুলিশ তা করতে প্রস্তুত রয়েছে। সকল ধরনের জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি এবং আমরা আমাদের অপারেশন পরিকল্পনা প্রণয়ন করেছি। আমরা নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষায় আমরা যথাযথ পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করেছি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, মানবতার সেবায় পুলিশের প্রতিটি সদস্য কাজ করে যাচ্ছে। বিপুল সংখ্যক মানুষ এর সাথে জড়িত হচ্ছে, পুলিশ সদস্য। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা। নির্বাচনের আগেও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ পরিকল্পনা নিয়ে মাঠে থাকবে র্যাব। সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব ১২ সদর দপ্তরে কথা বলেন র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। নাশকতার মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আসামিসহ সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান র্যাব প্রধান। এর আগে আত্মসমর্পণকারী ৩১৪ জন চরমপন্থীকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। নির্বাচন কমিশন নির্দেশে অবৈধ অস্ত্র উদ্ধার করছি, সন্ত্রাসী গ্রেপ্তার করছি, অরণ্যধারীদেরকে গ্রেপ্তার করছি, নিয়মিত মামলা আসামি গ্রেপ্তার করছি, যাতে নির্বাচনী পরিবেশটা সুন্দর থাকে। রাজধানীর পাইকারি বাজারে দেশি পেঁয়াজের ব্যাপক দরপতন। কেজি নেমেছে ৭০ থেকে ৭৫ টাকায়। মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগামী কয়েকদিনের মধ্যে দাম আরও কমার আশা করছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। রাজধানীতে পেঁয়াজ, রসুন, আদার সবচেয়ে বড় পাইকারি আড়ত শ্যামবাজার। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফসল নিয়ে আসেন কৃষকরা। বিক্রির পর আড়তদারদের কমিশন দিয়ে বাকি টাকাটা নিয়ে চলে যান বাড়ি। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে, এমন খবরে কৃষকরা রাজবাড়ী থেকে নিয়ে এসেছেন পেঁয়াজ। তবে পাইকারিতে দাম কেজি প্রতি ৭০ থেকে ৭৫ টাকায় নেমে যাওয়ায় হতাশ তারা। বস্তা হলো গাড়িতে ছিল, নামাইছি ঘন্টা ৩ আগে, কেবল বস্তা কাটলাম, এখন দাম কয় না। আমি আনছি ১৪ বস্তা, এক বস্তা মালও বিক্রি করতে পারি, ৭০ টাকা দাম বলতেছে না, ৬০ টাকা দাম বলে। আড়তদাররা বলছেন মুড়ি কাটা পেঁয়াজ উঠে গেছে, কয়েকদিনের মধ্যেই শুরু হবে ভরা মৌসুম। ফলে আমদানি না হলেও পেঁয়াজের আপাতত কোনো ঘাটতির আশঙ্কা নেই। আমদানি অনেক বেশি, কিন্তু পাইকার কম। পেঁয়াজের বাজার আরও একটু কমার সম্ভাবনা আছে। ১৫ই ডিসেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের দেশে পেঁয়াজের ভরা মৌসুম। এই ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বহির্বিশ্বের কোনো পেঁয়াজ বাংলাদেশে আমদানি না করলেও আমাদের দেশের পেঁয়াজ দিয়ে এই দেশ চলবে, বাইরের পেঁয়াজ দরকার নাই, বাজার সহনীয় পর্যায়ে থাকবে। তবে রাজধানীর পলাশী বাজারের খুচরা ব্যবসায়ীরা জানালেন, নতুন দেশি পেঁয়াজ ১২০ টাকা আর পুরান পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। দেশিটা আছে আপনার ১৭০ টাকা পাইকারি, আমরা বেচতেছি ১৮০ টাকা কেজি, আর নতুনটা আছে আপনার ১২০ টাকা। আজকে আপনার দেশি পেঁয়াজ নতুনটা ১১০ টাকা মার্কেটে, আমি আনি নাই, দাম আরো কমবে বললে আরো আনি নাই পেঁয়াজ। পাশাপাশি গত 2 দিনের ব্যবধানে খানিকটা বেড়েছে সয়াবিন তেল ও চিনির দাম। ফার্স্ট কেজি ছিল 820 টাকা, বাট এখন হয়েছে 840 টাকা। চিনি মাঝখানে চিনি ছিল না, বাট এখন চিনি আসছে, এখন হচ্ছে চিনি আপনার 145 কিনা 148 বিক্রি। তবে ভোজ্য তেল ও চিনির সরবরাহে এখন কোনো সংকট নেই বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে চীন ও পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে ২২৬ মেট্রিক টন পেঁয়াজ, যা এরই মধ্যে খালাস শুরু হয়েছে। এছাড়াও অর্থবছরের নভেম্বর পর্যন্ত প্রথম ৫ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে এসেছে ২৪৯০ মেট্রিক টন পেঁয়াজ। অন্যদিকে পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসন। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রথম ৫ মাসে বিভিন্ন প্রতিষ্ঠান ২,৯৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নিয়েছে। এর আওতায় আমদানি হয়েছে ২,৪৯০ মেট্রিক টন।
এছাড়া গেল কয়েকদিনে চীন ও পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও ২২৬ মেট্রিক টন পেঁয়াজ, যা জাহাজ থেকে দ্রুত খালাসের ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র। ১৫৬ মেট্রিক টন পেঁয়াজ চীন থেকে আমদানি করা হয়েছে। এখনও প্রতিদিন পেঁয়াজ বীজ আমদানি অব্যাহত রয়েছে। রোগ জীবাণু মুক্ত মর্মে নিশ্চিত হয়েই আমরা পেঁয়াজের ছাড়পত্র ইস্যু করছি। পেঁয়াজের বাজার অস্থিতিশীলতার জন্য আমদানিকারকদের দায়ী করছেন চট্টগ্রামের আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা। বিভিন্ন হাত বদল হয়ে বিভিন্ন খুচরা মার্কেটে গিয়ে বিভিন্ন রকম রেট বেড়ে যাচ্ছে। চিনি আর পেঁয়াজ নয়, সবাই যদি সমানভাবে, সব ব্যবসায়ীরা যদি মুক্তভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, সবগুলো জিনিসের দাম স্থিতিশীল থাকবে। টিসিবির মাধ্যমে যদি ব্যাপকভাবে এলসি করে বা টিসিবি যদি মাল আনে, তাইলে তো মালের দাম কমে যেতে পারে। একই অভিযোগ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাজার মনিটরিং কাজে নিয়োজিত কর্মকর্তাদের। এজন্য অভিযান জোরদার করা হয়েছে বলে জানান তারা। বিক্রয়কারীর কাছ থেকে যদি রসিদ না নিয়ে আসেন তাহলে আমরা এখানে অবশ্যই একটা গাফলতি দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা এখানে অর্থদণ্ড করেছি। যে পেঁয়াজটা আগে থেকে সংরক্ষিত ছিল সেই পেঁয়াজটা এবার খাতুনগঞ্জের সাথে তাল মিলে বাড়তি দামে বিক্রি করা শুরু করেছে। এদিকে যারা বাজার অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান চট্টগ্রাম জেলা প্রশাসক। বলেন, এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা যদি এই ধরনের কোনো বিষয় যদি আমাদের শনাক্ত করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চলতি বছরের প্রথম 11 মাসে চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশে আমদানি হয়েছে 8,64,000 টন পেঁয়াজ। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। দুর্বৃত্তের গুলিতে পানছড়িতে ইউপিডিএফ এর 4 সদস্য নিহত, অপহৃত 2 জন। তৃণমূল বিএনপির প্রার্থীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ, মাঠ পর্যায়ের পরিবেশ সুষ্ঠু রাখার আহ্বান। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে 4 জন নিহত হয়েছে। দুর্বৃত্তরা ধরে নিয়ে গেছে আরও 2 জনকে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে উপজেলার পুজগাং এলাকায় বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়। নিহতরা হলেন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহসভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সহসভাপতি সুনীল ত্রিপুরা এবং সদস্য রুহিনসা ত্রিপুরা। এছাড়া ইউপিডিএফ নেতা হরিকমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছেন। ইউপিডিএফ জেলা সংগঠক অঙ্গ মার্মা জানান, আজকের যুব সম্মেলন বানচাল করতে মুখোশধারী নব্য গণতান্ত্রিক ইউপিডিএফ এ ঘটনা ঘটিয়েছে। এদিকে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মাঠ পর্যায়ের পরিবেশে সুষ্ঠু নির্বাচনে বাধা হতে পারে বলে মন্তব্য করেছে তৃণমূল বিএনপি। রাজধানীর তোপখানা রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর আগেই তৃণমূল বিএনপির প্রার্থীদের ভয়ভীতি দেখাচ্ছেন সরকার দলীয় নেতাকর্মীরা। তাদের নিয়ন্ত্রণ না করা হলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতির কাছে দেয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে না। পরিবেশ ঠিক রাখতে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বানও জানান তৈমুর। আমরা নিজেরা যারা প্রার্থী, বিভিন্নভাবে আমাদের সমর্থকরা বিভিন্নভাবে কিছু হুমকির সম্মুখীন হচ্ছে, বিভিন্ন প্রতিকূল অবস্থা হচ্ছে। সেটা এখন পর্যন্ত আমরা কংগ্রেসে না নিয়ে আমরা নির্বাচনটা আমরা চালাই যাচ্ছি। কিন্তু কিছু কিছু ঘটনা যদি এখনই না ধরা হয়, তবে তো এটা এমন যদি বেড়ে যায় তবে তো এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। এবার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। ঝিনাইদহের 4টি আসনে জমেছে নির্বাচনী লড়াই। এবার ঝিনাইদহ 3 আসনের প্রার্থী পরিবর্তন করে সালাউদ্দিন মিয়াজিকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এই আসনে প্রতিদ্বন্দ্বী হয়েছেন বর্তমান এমপি শফিকুল আজম চঞ্চল। বাকি 3টি আসনে পুরোদমেই মনোনয়ন দেওয়া হয়েছে, তবে পুরনোদেরকেই মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সবকটি আসনে হয় নিজ দলের স্বতন্ত্র নতুবা তৃণমূল বিএনপি, জাকের পার্টি সহ আরও কয়েকটি দলের প্রার্থীর সাথে লড়তে হবে নৌকার প্রার্থীদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন মানিক শিকদার।
গত ১.৫ দশকে সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া এক জনপদ ঝিনাইদহ। ভেটেরিনারি কলেজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট জেলার শিক্ষাক্ষেত্রে বদল এনেছে। এছাড়া ২৫০ শয্যার হাসপাতাল, ওআরএস, স্যালাইন ফ্যাক্টরি, শিশু একাডেমি কমপ্লেক্স, পৌরসভার সম্প্রসারিত ভবন বদলে যাওয়ার গল্প বলছে। নতুন নতুন সড়কে সহজ হয়েছে যোগাযোগ। আগামী নির্বাচনে উন্নয়নের পক্ষেই থাকতে চান ভোটাররা। যেহেতু আমি একজন নতুন ভোটার, তো আমি চাই আমার পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারি। এই জেলার উন্নয়ন করবে, এই আসনের উন্নয়ন করবে, আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই। কোনো গোলক চাই না, কোনো কিছু চাই না, শুধু শান্তি চাই। নারী হিসেবে আমি যেগুলো সুযোগ পাই সবই পাইছি, সবই ভালো। এর আগে যে দেখেছি যেখানে সেখানে লোক নেশা করতো, মাদক এসব, এখন বর্তমান আপাতত সবই বন্ধ। আমরা শ্রমিকদের সুযোগ সুবিধা যাতে পাই, যে মানে সব সময় সব জনগণের পাশে থাকবে, আমাদের খোঁজখবর নেবে, তাকে আমরা ভোট দেব। সবাই একটা যোগ্য সৎ প্রার্থী চাই। ঝিনাইদহের ৪টি সংসদীয় আসন দীর্ঘদিন ধরেই বিএনপি জামাতের দখলে ছিল। ২০০১ সালে একটি এবং ২০০৮ সালে সবকটি আসনই বিএনপির হাতছাড়া হয়। এরপর আর ফিরতে পারেনি। ঝিনাইদহ ১ আসনে এবারও নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এ আসনে তাকে লড়তে হবে জাতীয় পার্টি, বিএনএফ, এনপিপি ও তৃণমূল বিএনপির সাথে। ঝিনাইদহ ২-এ বর্তমান এমপি তাহজিব আলম সিদ্দিকীর উপরেই আস্থা রেখেছে আওয়ামী লীগ। ঝিনাইদহ ৩ আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন মিয়াজি। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। এ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ও জাকের পার্টি। ঝিনাইদহ ৪-এ আনোয়ারুল আজিম আনারের উপরে আস্থা রেখেছে আওয়ামী লীগ। এখানেও জাকের পার্টি, জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থী রয়েছে। আবারও ৪-এ ৪ করতে চায় আওয়ামী লীগ। জেলা নেতৃত্বের বিশ্বাস, মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবে। উন্নত জীবনের অধিকারী হতে পারবে এবং শৈলকুপাকে আমি এক কথাই বলতে চাই, এখন ডিজিটাল শৈলকুপা হয়েছে, আমি শৈলকুপাকে স্মার্ট শৈলকুপা বানাতে চাই। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যেতে চায় জাতীয় পার্টি। আমার কাছে যেইটুকু জিনিস দেয়া আছে সেটা যথাযথ ব্যবস্থাপনা, সেটার বিলি বন্টন এবং সেটার যথাযথ ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলেও আমরা এই রকম একটি জেলাকে হয়তো অনেকখানি সামনে এগিয়ে নিয়ে যেতে পারব। এবার জেলার ৪টি আসনে ভোটার সংখ্যা ১৪,৯৯,৮৩৩ জন। মানিক শিকদার, ২১ টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় বইছে ভোটের হাওয়া। ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ থাকছে ঢাকা ৫ আসনে ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। এই সরকার যেভাবে উন্নয়ন করছে, এটা সত্যি কথা, এটা যে কেউ অকপটে স্বীকার করবে যে মানে আপনার স্বাধীনতার পরে জন্মেতে শেখ হাসিনা যেভাবে উন্নয়ন করছে, এই উন্নয়ন হয়তো আমরা না, আমার বাবারা এরকম উন্নয়ন দেখেনি। প্রতি ৫ বছর পর পর আমাদের নির্বাচন, তো আমরা একটা দিনের অপেক্ষা থাকি নির্বাচনকে কেন্দ্র করে। আমরা পুরা জনতা, মানে সাধারণ জনতা থেকে শুরু করে সকল জনতায় আমরা উৎসব মুখর পরিবেশ, একটা ঈদ আসতেছে এরকম চিন্তা ভাবনা থেকে আমরা আশা নিয়ে থাকি। ঈদের মতোই একটা পরিবেশ তৈরি হয়, তো ওই আশা ব্যক্ত করে ওইভাবেই চিন্তা করি যে একটা ঈদ হবে, এই নির্বাচন নিয়ে একটা ভোট দিব, একটা উৎসব মুখর। বাংলাদেশের আওয়ামী লীগ প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য যথেষ্ট করেছে এবং যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি করেছে। 2008-এর সময় যখন নির্বাচন, তখন আমরা ছোট, আমরা তখনও ভোটার হইনি, কিন্তু আমরা 8-এর পরে যখন আওয়ামী লীগ সরকার 29শে ডিসেম্বরের পরে যখন আওয়ামী লীগ সরকার নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলো, এরপর থেকে কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের এখানে রাস্তাঘাটে পানি ছিল, আগে হাঁটু পর্যন্ত পানি ছিল, একটু বৃষ্টি পড়লে প্যাক কাটা হয়ে যেত। ওই যা আমি এখন দেখতেছি রোড। আমি যে স্কুলটা দেখছিলাম টিনের, সেই স্কুলটা দেখি এখন বিল্ডিংয়ের।
আমি যেখানে ক্লিনিক পাইনি, হাসপাতাল পাইনি, আপনি দেখেন এই আমরা এখন যে জায়গাটাতে বসে আছি এটার নাম হচ্ছে জনতাবাগ। এই জনতাবাগের ভিতরেও ক্লিনিক আছে। বিএনপি তো এখন আর পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে নাই, এটা এখন হয়ে গেছে একটা টেররিস্ট অর্গানাইজেশন। তারা বাসার কোনায় বসে চিপাচাপায় বসে তারা একটা লাইভ দেয় যে আগামীকাল হরতাল, 36 ঘন্টার হরতাল, 24 ঘন্টার হরতাল, ঠিক আছে। এটা দেওয়ার পরে তারা কিন্তু প্রকাশ্যে কেউ নাই। একটি দেশে যখন হরতাল অবরোধ হয় এটা অবশ্যই দেশের জন্য ক্ষতিকর, কিন্তু তারা যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, তাদের নির্বাচনে আসা উচিত। তারা যদি গণতন্ত্র মানে তাদেরকে তো অবশ্যই নির্বাচনে থাকা উচিত। এবার বিজয়ের মাসের খবর। মুক্তিযুদ্ধ চলাকালে বর্বর পাকিস্তানি বাহিনীর সহায়ক হয়ে উঠেছিল রাজাকার আল বদররা। এদেশীয় দোসররা দখলদারদের হাতে তুলে দিয়েছিল মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, নারীসহ সর্বস্তরের মুক্তিকামী বাঙালিকে। গেল 3 মেয়াদে সরকারি থেকে যুদ্ধাপরাধীদের বিচার করায় একে বিরল অর্জন হিসেবে আখ্যায়িত করছেন বিশিষ্টজনেরা। আদিত্য মামুনের রিপোর্ট। ৭১-এর যুদ্ধে যখন সমগ্র বাঙালি জাতি মুক্তি সংগ্রামে অবতীর্ণ, তখন রাজাকারদের সহায়তায় পাকিস্তানিরা তাদেরই চোখের সামনে নৃশংসভাবে হত্যা করেছে বাঙালিদের, মা বোনদের উপর চালিয়েছে পাশবিক নির্যাতন। কখনো মুক্তিযোদ্ধাদের অপারেশনের সংবাদ ফাঁস করে বানচাল করেছে পরিকল্পনা, চালিয়েছে নির্বিচারে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ আর অগ্নিসংযোগ। দীর্ঘ 9 মাস ধর্মের নামে এসবই করেছে পাকিস্তানপন্থীরা। 9 মাস ধরে তাদেরকে হত্যা করা হয়েছে। যখনই তারা জেনেছে এরা বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে বাংলাদেশের চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে তারা প্রচার করেছে ছাত্রদের ভেতর বা লেখালেখির মাধ্যমে, যাতে পেরে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু প্রকৃতির বিচারে ন্যায় নিশ্চিত জয়ী হয় বলেই ৭১-এও দমানো যায়নি বাঙালিদের। বিজয়ের পর আর এক ষড়যন্ত্রে স্বাধীন বাংলার স্থপতিকে হত্যার পর আবারও মাথাচাড়া দিয়ে ওঠে সেই পুরনো শকুন। স্বাধীনতা মাত্র 3.5 বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, যার নামে এই স্বাধীনতা, যার জন্য এই স্বাধীনতা। এবং এরপর কি হলো? মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সব মুছে ফেললেন বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান। এবং তিনি সংবিধানে নিষিদ্ধ ছিল ধর্মের নামে রাজনীতি। যারা ধর্মের নামে ৭১-এ গণহত্যা করেছে, সে জামাত, মুসলিম লীগ, নেজাম ইসলামীদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। তিনি সে নিষেধাজ্ঞা তুলে দিলেন, সেই ৭১-এর খুনিরা আবার রাজনীতিতে প্রতিষ্ঠিত হলো। স্বাধীন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার একে একে বিচার করে ৭৫-এর খুনি এবং মানবতা বিরোধীদের। ৭১-এর 16 ডিসেম্বরের বিজয়ের পর এটি আর এক বিজয় বাঙালিদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, সবচেয়ে বড় সাফল্য যদি আমি মনে করি সেটা হচ্ছে যাবতীয় জাতীয় আন্তর্জাতিক প্রতিকূলতা মোকাবেলা করে মুক্তিযুদ্ধের 40 বছর পর বিশেষ ট্রাইব্যুনালে ৭১ গণহত্যাকারীদের বিচার আরম্ভ করেছেন এবং বিচার চলমান রয়েছে এবং সাফল্য যথেষ্ট আছে। এ পর্যন্ত শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। আমরা অপেক্ষা করছি এখন জামাতে ইসলামী দল হিসেবে এবং সংগঠন হিসেবে পাকিস্তানি হাইকমান্ড যেটা হচ্ছে প্রতিষ্ঠান, এদের বিচার করতে হবে। যুগে যুগে সেই সব অপরাধীদের যারা পুরস্কৃত করেছে, শহীদের রক্তমাখা পতাকা যারা তাদের হাতে তুলে দিয়েছে সংসদে ঢোকার টিকিট, তাদের বর্জনেরও আহ্বান এই লেখক বুদ্ধিজীবীর। শীর্ষস্থানীয় গণহত্যাকারীদেরকে নিয়ে সরকার পরিচালনা করা, এগুলোই কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখেছি বাংলাদেশে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সন্ধ্যার সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। উত্তরে জেঁকে বসছে শীত, ঘন কুয়াশায় চাঁদপুরে 2 লঞ্চের সংঘর্ষে নিহত 1। গাজায় বিমান হামলায় হতাহত কয়েকশো, পরিস্থিতির অবনতি, জাতিসংঘের উদ্বেগ। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। উত্তরাঞ্চল সহ সারা দেশে জেঁকে বসতে শুরু করেছে শীত, সাথে ঘন কুয়াশায় বিপাকে খেটে খাওয়া মানুষ। কুয়াশার কারণে চাঁদপুরে 2টি লঞ্চের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 11.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সময় ইসলাম।
অনেক বেলা পর্যন্ত কুয়াশার চাদরে মোড়ানো থাকে হিমালয়ের কাছের জেলা পঞ্চগড়। সঙ্গে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। দুর্ঘটনা এড়াতে দিনেও হেডলাইট চালিয়ে চলছে যানবাহন। শীতের কারণের জন্য লোকজন বাইরে নাই, ইনকাম হচ্ছে কম। যেমন কুয়াশা তো থাকা যায় না, চলাফেরার কষ্ট, হাত পা কাঁপাচ্ছে। মৌসুমের শুরুতে এবার কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। খেটে খাওয়া নির্ময়ের মানুষেরা পড়েছেন বিপাকে। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি সহ শীতজনিত রোগীর সংখ্যা। শীত মোকাবেলায় প্রস্তুতির কথা জানায় প্রশাসন। কারণে বাচ্চা নিউমোনিয়া আছে, বাচ্চাকে ডাক্তার দেখাচ্ছি। বাচ্চা 5 দিন থেকে ডায়রিয়ার কারণে এখানে আসছি আমরা। আচ্ছা, এখানে রোগীর চাপ থাকার কারণে আমরা বেড পাইনি। শীতজনিত অসুখ বেড়ে গেছে, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া দেখা দিয়েছে। তীব্র শীতের কারণে জনজীবন একেবারে বিপর্যস্ত হলে বা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হলে, বাধাগ্রস্ত হলে সেসব জায়গায় যেন আমরা সরকারি সহায়তা পৌঁছে দিতে পারি। রংপুর অঞ্চলে বৃষ্টির মতো ঘন কুয়াশা আর কনকনে বাতাসে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। কাজ নাই, মানে ঠান্ডায় করা যাচ্ছে না, যদিও কাজ বাজ থাকে। শীত বেড়েছে গাইবান্ধা ও নাটোরেও। বেশি দুর্ভোগে শিশু ও বৃদ্ধরা। ঠান্ডার কারণে খুব কষ্ট হয়ে দিন পর চলে যাচ্ছে। তীব্র শীতে বিপাকে যমুনা তীরবর্তী সিরাজগঞ্জের চরাঞ্চলের খেটে খাওয়া মানুষ। শীত কুয়াশাতে পারান না, রাস্তাঘাটে দেখা যায় না। চুয়াডাঙ্গাতেও ঘন কুয়াশা ও শীতে বিপর্যস্ত জনজীবন। হেভি ঠান্ডা এখন আর কিছু করতে পারছি না। এদিকে ঘন কুয়াশায় চাঁদপুরের কাছে মেঘনা নদীতে ভোলা থেকে ঢাকাগামী এমভি সুরভি 8-এর সাথে ভোলাগামী টিপু 14 লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ। পেশাগত এবং জীবনভিত্তিক দক্ষতার প্রশিক্ষণে ই-লার্নিং প্ল্যাটফর্ম হাতে কলমে নিয়ে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। রাজধানীর গুলশানের এক হোটেলের উদ্বোধন করেন রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার তামিম ইকবাল খান। তিনি বলেন, এই প্ল্যাটফর্মে তরুণরা লক্ষ্য ও আত্মবিশ্বাস খুঁজে পাবে এবং বেকারত্ব দূর হবে। অনুষ্ঠানে ছিলেন সাবেক শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান, রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম এবং চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতীয় পার্টির সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের, জিএম কাদেরের বিরুদ্ধে চেয়ার দখলের অভিযোগ। জোট বা নৌকার প্রার্থীদের আপত্তি সত্ত্বেও থাকছে স্বতন্ত্ররা, সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের। তৃতীয় দিনের প্রার্থিতা ফিরে পেলেন 61 জন, বাতিল 35 জন, আপিলের জন্য উচ্চ আদালতে বেঞ্চ গঠন। নজরদারিতে শীর্ষ সন্ত্রাসীরা, তালিকা ধরে চলবে অভিযান, নির্বাচন ঘিরে র্যাবের 3 পরিকল্পনা। রাজধানীর পাইকারি বাজারে কমেছে পেঁয়াজের দাম, চীন পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে 226 টন। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।